আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের আজকের এই এক্সক্লুসিভ মডেল টেস্ট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, শুধু আমাদের আজকের এই ভিডিওই নয়, আমাদের এই ভিডিওতে যে সকল প্রশ্নগুলো যে আদলে তৈরি করা হয়েছে, আমরা আপনাদের জন্য স্পেশাল একটা শর্ট সাজেশন তৈরি করেছি বই আকারে, যেটাতে বিগত সালের প্রশ্ন যুক্ত করা রয়েছে। মডেল টেস্ট আকারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলো যুক্ত করেছি এবং গণিত ব্যাখ্যা সহ আলোচনা করেছি, যা আপনাদের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পাশের জন্য অত্যন্ত সহায়ক হবে। আমরা আশা করছি আমাদের এই বইটুকু যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, ইনশাল্লাহ প্রিলিমিনারি পাশ করা নিয়ে আপনার আর কোনো রকম কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করেছি, সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি, যা আপনাদের সময় বাঁচাবে এবং আপনার সাফল্যের পথে অনেকখানি এগিয়ে রাখবে। আপনাদের এই চাকরি জীবনের প্রস্তুতির সময় এই কষ্ট, এই পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটুক এবং প্রত্যেকের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট, ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এক্সক্লুসিভ মডেল টেস্ট ৪২ নাম্বার। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এই প্রশ্নটির উত্তর হবে, যদি আমরা বলি ষড় ঋতু, এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে শর্ট যুক্ত ঋতু। অবশ্যই নিচে হর্ষ চিহ্ন থাকতে হবে, অর্থাৎ ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। ব্যাকে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? থামার প্রয়োজন নেই কখন? যখন যুক্ত থাকে হাইফেন। দি স্কলার ইজ টু, তাহলে এখানে দ্য কলার ইজ টু লিম্প, এর অর্থটা কি? এই কলারটি বড্ডই নরম। তাহলে এখানে সঠিক উত্তরটি করবো আমরা গ নাম্বার। বক্তব্য শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আমরা কিন্তু গতকালের ভিডিওতে ঠিক একই ধরনের একটা দিয়েছিলাম, সেটা হচ্ছে উক্তি। আজকে দিয়েছি বক্তব্য। তাহলে বক্তব্য হবে, প্রথমে ধাতু চিহ্ন থাকবে, তারপরে বচ যুক্ত তব্য, অর্থাৎ আমরা যদি ঘ নাম্বারটা দেখি, এটি হচ্ছে সঠিক উত্তর। উপভাষা কোন সমাসের উদাহরণ? উপভাষা মানে কি? উপভাষা যখন হবে ভাষার সাদৃশ্য বোঝাবে, তার মানে উপভাষা অব্যয়ীভাব সমাস হবে সঠিক উত্তর। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে? চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছেন প্রমথ চৌধুরী। পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে ভূধর। কারণ কি? ভূ মানে কিন্তু পৃথিবী, আর পৃথিবীর শব্দের সাথে যদি অন্য কিছু যুক্ত হয় তখন সেটা হয়ে যায় পাহাড়। কোন বাক্যটি শুদ্ধ? খুবই গুরুত্বপূর্ণ, এখানে দরিদ্র আর দারিদ্র সংক্রান্ত একটা বিষয়। দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, এখানে দারিদ্র বানানটা ঠিক রয়েছে, তার মানে এটাই হবে সঠিক উত্তর। শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা অর্থে খুব একটা সুবিধাজনক লোক নয়, যাকে আমরা বলি কুচক্রী লোক। টু ইরর ইজ হিউম্যান এর অর্থ কি? টু ইরর ইজ হিউম্যান বলতে মানুষ মাত্রই ভুল। আবার অনেকে ভুল করে যেন মানুষ মরণশীল দিয়েন না, এটা কিন্তু ভুলের মধ্যে আরো বড় ভুল হয়ে যাবে। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। ভালো করে খেয়াল করবেন, দুটা বাক্যকে কিন্তু দ্বারা যুক্ত করা হয়েছে, আর কিন্তু যখন যুক্ত করা হবে তখন সেটি হবে যৌগিক বাক্য। জল পড়ে পাতা নড়ে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে এখানে যেটা রয়েছে কি পড়ে, এটা আমাদের চিন্তা করতে হবে। কি পড়ে? জল পড়ে, তার মানে এখানে কর্তা, তার মানে এখানে জলের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তার মানে এখানে শূন্য বিভক্তি হবে, তার মানে কর্তাই শূন্যটা হচ্ছে সঠিক উত্তর। যা বলা হয়নি এক কথায় প্রকাশ করলে কি হবে? যা বলা হয়নি এটা হচ্ছে অনুক্ত। এরপর আমাদের রয়েছে অন্ধ জনে দেহ আলো। তাহলে অন্ধ জনে দেহ আলো, এখানে আমাদের কি হচ্ছে? এখানে কি কোনো আমাদের শর্ত আছে বা স্বার্থ আছে? স্বার্থ বা সত্য নেই, আর যখনই সত্য থাকবে না তখন সেটা হবে সম্প্রদান কারক। অন্ধজনের সাথে এ বিভক্তি যুক্ত রয়েছে, তার মানে এটা অবশ্যই হবে সপ্তমী বিভক্তি, অর্থাৎ সম্প্রদানে সপ্তমী বিভক্তি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এ টু জেড কথাটি কোন অর্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এ টু জেড মানে পুরোপুরি বা সম্পূর্ণভাবে। অনুবাদ অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অনুবাদ মূলত ভাবের উপর নির্ভর করবে যে এটি কোন ধরনের হবে। তার মানে এখানে সঠিক উত্তর হবে কি ভাবের উপর। সাধারণত অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে, সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ তাই হচ্ছে বাগধারা বা বাগবিধি। উৎকর্ষ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উৎকর্ষ শব্দের বিপরীতার্থক শব্দ, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে বা কাজ থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, আজহার উদ্দিন লিখেছেন বিধি শব্দের বিপরীত শব্দ নিষিদ্ধ নাকি নিষিদ্ধ, সঠিক উত্তরটি জানাবেন। অবশ্যই জানানো হয়েছে আপনাকে নিষিদ্ধ শব্দটাই সঠিক, যদিও আমাদের দেশে নিষেধ কথাটা বহুল ব্যবহৃত হয়। সাজেশনের ম্যাথগুলো কি দিবেন না স্যার? মানহা রহমান লিখেছেন অবশ্যই দেওয়া হবে স্যার। শীটের বাইরে আর কিছু কোন পড়বো না। না, আমাদের এই শীটটা যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, প্রিলিমিনারি আপনি ইনশাল্লাহ কোয়ালিফাই হবেন ইনশাল্লাহ। বইটির দাম কত? অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্লাইডে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন। প্রাথমিকের জন্য বই একটু বের করুন স্যার, আমিনুর রহমান লিখেছেন। হ্যাঁ অবশ্যই আমাদের প্রাথমিক বইয়ের কাজ চলমান রয়েছে, খুব নিশ্চয়ই ফেব্রুয়ারিতে পেয়ে যাবেন। তবে ফেব্রুয়ারির শুরুতে না, ফেব্রুয়ারির শেষ দিকে পাবেন। যেহেতু ভালো একটা বই উপহার না দিলে কিন্তু আপনারা পরে ক্ষতিগ্রস্ত হবেন। শুধু বই বের করলে তো হবে না, আপনাদের উপকারার্থে করতে হবে। বইটা কি লাইব্রেরিতে পাওয়া যাবে কিনা? না, এখনো বইটা আমরা লাইব্রেরিতে দিইনি। বইটা লাইব্রেরিতে আপাতত পাচ্ছেন না, আমাদের কাছ থেকেই নিতে হবে। সার্কুলার কবে দেবে এটা NTRCA ভালো জানে, তবে মার্চ অথবা এপ্রিলে হওয়ার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে। আমি প্রতিনিয়ত আপনার ক্লাস করি স্যার, অপেক্ষায় থাকি কখন আপনি মডেল টেস্টে দেন। আচ্ছা, আমাদের মডেল টেস্টগুলো বা আমাদের যে সকল ক্লাসগুলো দেওয়া হয় এগুলো প্রতিদিন সন্ধ্যে 7টায় দেওয়া হয়। আপনারা সন্ধ্যে 7টায় আমাদের লাইনে থাকলে আপনারা পেয়ে যাবেন। সাজেশনটা ডেমো পিক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন। জিকে ভিত্তিক ক্লাস চেয়েছেন MD ফারুক, অবশ্যই দেওয়া হবে, অপেক্ষায় থাকতে হবে, আমাদের সাথে থাকুন। পঞ্চগড় হতে দেখছেন ফারহাদ। তামান্না লিখেছেন হবিগঞ্জ থেকে, ঠিক আছে ভালো আছি। MD মনির হোসেন লিখেছেন টাঙ্গাইল থেকে, প্রাইমারির জন্য ভিডিও বানাবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, প্রাইমারির জন্য রেডি হচ্ছে, আপনারা অপেক্ষা করুন, ভালো কিছু অপেক্ষা করছে। ওকে, রাজিয়া সুলতান জামালপুর ডিস্ট্রিক্ট থেকে লিখেছেন খুব অনেক অনেক প্রশংসা করেন প্রত্যেকটা ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন, আমাদের পুরো টিমের জন্য। মোস্তাকিম বিল্লাহ লিখেছেন, না মোস্তাকিম মিয়া, আপনার প্রতি অনুরোধ ইংরেজি অংশটি বাংলা অর্থ সহ। আচ্ছা, আমরা অবশ্যই চেষ্টা করি, কারণ বেশি ব্যাখ্যা করতে গেলে তো ভিডিওটি বড় হয় যে আপনারা দেখতে চান না, এটাও একটা সমস্যা। দিলীপ বিশ্বাস বাগেরহাট থেকে লিখেছেন ক্লাসগুলো অনেক সুন্দর লিখেছেন মাহাদি আহমেদ। এছাড়া আজহারউদ্দিন লিখেছেন আপনার ক্লাস অত্যন্ত চমৎকার, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কোনটি সাগর শব্দের সমার্থক শব্দ নয়? সাগর শব্দের সমার্থক নয় জানতে গেলে অবশ্যই সাগর শব্দের সমার্থক অর্থগুলো জানতে হবে। যেমন ভূপতি, এটা কিন্তু আমাদের সাগর শব্দের সমার্থক শব্দ নয়, কারণ জলধি, অর্ণব এবং পাথার সমার্থক শব্দ। কোনটি সঠিক? এখানে বানান যেটি সঠিক রয়েছে উষা, কিংবদন্তি, আমিন এবং এখানে বিদেশি রয়েছে। তাহলে এগুলোর সঠিক উত্তরটি কোনটি হবে? তাহলে এখানে কিংবদন্তি, ভালো করে দেখবেন, কিংবদন্তি এটি কিন্তু আমাদের সঠিক উত্তর রয়েছে। এরপর আমাদের যেটি বাংলায় জ্যোতিচিহ্ন কত প্রকার? বাংলায় জ্যোতিচিহ্ন এটা যদি বলি 13টি। কত প্রকার না বলে কতটি বলা হয়, মোট 13টি। কোন শব্দটির স্ত্রীবাচক শব্দ হয় না? আমি কিন্তু বারবার এই জিনিসগুলো পড়িয়েছি, নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক। আমি এটা এখনই 100% দিলাম যে নিবন্ধনের জন্য নিত্য স্ত্রীবাচক বা নিত্য পুরুষবাচক এক মার্ক এখনই কমন। 100% বলছি, এটা শতভাগ আমি এখনই বলছি, এই নিত্য স্ত্রীবাচক বা নিত্য পুরুষবাচক থেকে নিবন্ধনে একটা প্রশ্ন আসবেই আসবে ইনশাআল্লাহ। আপনারা এই জিনিসগুলো অ্যানালাইসিস করেন না, শুধু মোটা মোটা বই, কোচিং, মানে যে নিবন্ধনের জন্য মাথা খারাপ করে ফেলেন। একটুখানি ভালো করে টেকনিক্যালি পড়াশোনা করলেই তো নিবন্ধনটা পাস হয়। আপনারা লিখিতর জন্য প্রিপারেশন নেন বেশি করে। তাহলে এখানে কবিরাজ, যার কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মতৈক্য হচ্ছে মতযুক্ত ঐক্য, যেটা আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে। রাজপথের ব্যাসবাক্য কোনটি? আচ্ছা, রাজপথের ব্যাসবাক্য হবে পথের রাজা। হ্যাঁ, পথের রাজাটা হচ্ছে সঠিক উত্তর। চলিত রীতির শব্দ কোনটি? এখানে একটু খেয়াল করবেন, এই যে শুকনা আর শুকনো, তুলা তুলু, এই দুটো কিন্তু আমরা বলি যে তুলাটাই আসলে চলিত রীতি না।
যখন ওকার থাকবে ওটা হবে চলিত রীতি। যেমন এখানে শুকনা রয়েছে, যদি শুকনো থাকতো, আমি একটু লিখে রেখেছি, শুকনো এটা হচ্ছে চলিত রীতি, তুলু এটাও হচ্ছে চলিত রীতি। ইংরেজি অংশের শুরুতে রয়েছে দ্য কারেক্ট স্পেলিং, এখানে কি রয়েছে, হিউমারাস রয়েছে, তাহলে HUMOROUS যেটা গ নাম্বার অপশনে রয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ চাইল্ড, তাহলে চাইল্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হবে চাইল্ডিশ, অর্থাৎ গ নাম্বার রয়েছে। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটাকে সিম্পল করতে হবে, তাহলে ওই যে সে এতটাই অসুস্থ যে সে হাঁটতে পারছে না, তার মানে এটাকে ওই যে সো আর টু, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে এটা হবে হি, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ ক নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট হ্যাভ ইউ বট, এটা প্যাসিভ করতে হবে, তাহলে হোয়াট হ্যাভ ইউ বট যদি কয় তাহলে হোয়াট ওয়াজ এখানে হবে, সরি হোয়াট ওয়াজ হবে না, হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ, তার মানে এটা হবে সঠিক উত্তর। তাহলে হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ। এরপর আমাদের যেটি রয়েছে অনলি রিনা ক্যান ডু দিস, তার মানে কি অনলিকে নেগেটিভ করতে হবে, তাহলে অনলি দ্বারা যখন নেগেটিভ করতে হয় তখন কি করতে হয়, যখন এখানে হয় তাহলে নান বাটের ব্যবহার করতে হয়, তাহলে নান বাটে রিনা ক্যান ডু দাস, ও আচ্ছা এখানে সাম রয়েছে, আচ্ছা সাম থাকুক ওয়ার্ক থাকুক যেটাই থাকুক, তাহলে নান বাট রিনা ক্যান ডু দিস সাম, রিমা ছাড়া এটা আর কেউ করতে পারবে না, রিনা না হয় ভালো স্টুডেন্ট, যেই হোক আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। পানি দাও। অল লাভস ফ্লাওয়ার, তাহলে অল লাভ ফ্লাওয়ার যদি হয় তাহলে ইন্টারগেটিভ করতে হবে, তাহলে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে ফুলকে ভালোবাসে না, তাহলে ক নাম্বারটাই তো আমাদের হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কক অ্যান্ড, আচ্ছা কক অ্যান্ড বোল স্টোরি, ওই যে আষাঢ়ে গল্প আজগুবি গল্প পড়ছি না আমরা, আচ্ছা তাহলে সেটাই হবে এ ফলস স্টোরি। অ্যাপল অফ ওয়ান্স আই, এটাকে কি বলা হয়, অ্যাপল অফ ওয়ান্স আই বলতে মানে খুবই খুবই পছন্দের জিনিস, তার মানে কি এক্সট্রিমলি ফেভারিট। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট, এই যে চলে এসেছে সুন্দর গাথা যাকে বলা হয়, হোয়াইট এলিফ্যান্ট মানে এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন। হোয়াট এ নেসেসারি, আচ্ছা হোয়াট এ নাইস সিনারি, ও আচ্ছা হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, এটা যদি অ্যাসার্টিভ করতে যায় তাহলে হবে ইট ইজ এ ভেরি নাইস সিনারি, তার মানে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার যেটা খ নাম্বার অপশনে রয়েছে, ইট ইজ এ ভেরি নাইস সিনারি। এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস, তার মানে কি হবে এখানে দেখাশোনা করা উচিত, তাহলে এভরিবডি শুড প্রত্যেকের উচিত লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস, তাদের বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করা উচিত, তার মানে এখানে লুক আফটারটা হচ্ছে সঠিক উত্তর। দ্য পেশেন্ট উইল ড্যাশ সোন, তার মানে কি পেশেন্টের ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়, পেশেন্ট মানে কি রুগী, আর রুগী কি থাকে অসুস্থ থাকে, আর রুগী অসুস্থ থেকে সুস্থ হয়, তার মানে কি এখানে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। নন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার, তাহলে এখানে ওই যে হ্যাজ কথাটা ব্যবহার করতে হবে, নন অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, তাহলে উড ইউ মাইন্ড রয়েছে, তাহলে নিশ্চয়ই এর পরবর্তী ভার্ব আইএনজি যুক্ত হবে। উড ইউ মাইন্ড লুক ফরওয়ার্ড টু ইউজ টু, আমি কিন্তু বারবার কথাগুলো বলে থাকি একটা প্রশ্নের মাঝে, তার মানে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, ক্লোজিং দ্য উইন্ডো, প্লেয়িং দ্য ফুটবল, এই যে এই জিনিসগুলো হবে, তার মানে ওপেনিংটা হবে রাইট অ্যান্সার। Choose the correct verb. Complete the sentence. You had better dash a doctor. তাহলে মানে had better এর পরে কোন ধরনের ভার্ব হয়, ভার্বের বেস ফর্ম হয়, তার মানে you had better see a doctor. No sooner had the thief seen the police, তাহলে no sooner থাকলে আমরা কি পড়েছি, no sooner had ডট 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 দেন হয়, তার মানে এখানে আমাকে খুঁজে বের করতে হবে প্রথমে দেন কোনটাতে আছে, ক গ খ তিনটাতেই দেন রয়েছে, তার মানে দেনের পরবর্তী অংশে কি হবে ভার্ব টু হবে, অর্থাৎ হি র্যান অ্যাওয়ে হবে রাইট অ্যান্সার, অর্থাৎ ক নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তার মানে সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ, সে জীবনে উজ্জ্বল হতে পারে, সাকসেস হতে পারে, যে কোনো কিছুই আমরা কিন্তু সেখানে দিতে পারি, তার মানে এখানে আমরা সঠিক হিসেব ধরবো কোনটি, যে সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ, অর্থাৎ ঘ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর।
রানী ছবি আঁকে, কে ছবি আঁকে? রানী, তার মানে রানী ড্রস কি আঁকে? ছবি, এ পিকচার। ওকে, তার মানে রানী ড্রস এ পিকচার। ঠিক আছে, ওকে। এরপরে যেটি রয়েছে যে লোকটি হাসতে হাসতে আমার কাছে এলো, তাহলে হাসতে হাসতে আসলো, কান্না করতে করতে আসলো, এভাবে আসলে কি হবে? দ্য ম্যান কাম টু মি লাফিং, দ্য চাইল্ড কাম টু মি ক্রাইং, লাফিং, যেটাই থাকুক না কেন এভাবে আমরা অ্যান্সার করব। তার মানে দ্য ম্যান কেম টু মি লাফিং, লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। সে কি গতকাল এসেছে? তার মানে কি এখানে আমরা করব যে ডিড হি কাম ইয়েস্টারডে, সে কি গতকাল এসেছে? তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, ডেঞ্জারাস একটা কথা। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, তার মানে খ নাম্বারটা হবে সঠিক উত্তর। বাংলাদেশ একটি নদীবহুল দেশ বা নদীমাতৃক দেশ, তার মানে কি নদীমাতৃক বা নদীবহুল যদি থাকে তাহলে রিভার রেইন কথাটা ব্যবহার করতে হয়। তাহলে রিভার রেইন কোনটার মধ্যে আছে খুঁজে বের করুন। বাংলাদেশ ইজ এ রিভার রেইন কান্ট্রি। এই যে এই জিনিসগুলোই কিন্তু টেকনিক, আপনাকে এই টেকনিকগুলো কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনার নিজের মধ্যে ধারণ করতে হবে। আর যদি আপনি এই বিষয়গুলো ধারণ করতে পারেন, শুধু নিবন্ধন পরীক্ষা নয়, যে কোনো ধরনের জব এক্সামে আপনি কিন্তু সাকসেস হবেন ইনশাআল্লাহ। এর জন্য প্রয়োজন বেশি বেশি জ্ঞান, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। 48 নম্বরে আমাদের যেটি রয়েছে, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তার মানে কি হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, শেষে বিস্ময়সূচক চিহ্ন, তার মানে খ নাম্বারটা আমরা কিন্তু অ্যান্সার করতে পারছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মানে কি ক্যাটস অ্যান্ড ডগস কথাটা ব্যবহার করতে হবে, কোনটাতে রয়েছে? গ নাম্বারে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। সে সাঁতার কাটতে জানে না, তাহলে হি ডাজ নট নো, সে জানে না, কি জানে না? হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। তার মানে হি ডাজ নট নো হাউ টু সুইম, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি বিষয়গুলো বোঝাতে পেরেছি। গণিত অংশের শুরুতে আমাদের যেটি রয়েছে, দুইটি সরলরেখা পরস্পর সমপতিত হলে সমাধান সংখ্যা কত হবে? তাহলে দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে এখানে অসংখ্য হয়ে যাবে, তখন হয়ে যাবে কি অসংখ্য। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? আমরা যেটা নর্মালি পড়ে থাকি হাফ গুণ ভূমি গুণন উচ্চতা, যদি এটা আপডেট হিসাবে যখন আমরা পড়েছি তখন ভূমি গুণন উচ্চতা ভাগ 2, দুটো একই কথা। তার মানে এই খ নাম্বারটাই হবে আমাদের সঠিক উত্তর। আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রে এক্স ওয়াই এবং ডব্লিউ জেড দুটি সমান্তরাল রেখা। তার মানে কি আমাদের এখানে এক্স ওয়াই, এই যে এই এক্স এবং ওয়াই দুটি সমান্তরাল রেখা, ওয়াই জেড এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা। এখন বলা আছে এ কোণ, এ কোণ হচ্ছে, আর যদিও আমাদের এখানে চিত্রটা উল্টে গিয়েছে, যে এই যে এটা হচ্ছে এ কোণ আর এটা হচ্ছে বি কোণ। এখন এখানে বলা হচ্ছে এ কোণ প্লাস বি কোণ নিচের কোন মানের সমান হবে? তাহলে এখানে এ কোণ এবং বি কোণ হবে 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি হবে একটুখানি খেয়াল করেন, যে আমরা যদি এক্সট্রা আরও একটা চিত্র অঙ্কন করে আপনাদের দেখাতে পারি ভালো হতো। যেমন এই যে এখানে রয়েছে, এখানে, তাহলে এখানে এই কোণ আর এই কোণ বলছে, তাই না? বিষয়টা তাই কি না? এই দুটি কোণ, তাহলে এই যে এটাকে একটা সরল রেখা, তাহলে সরল রেখা যখন হয় সরল কোণ উৎপন্ন হয়, তার মানে সেটি 180 ডিগ্রি। তাহলে এই যে এই কোণ আর এই কোণ সমান কিনা? সমান, তার মানে এইটা আর এইটা যখন আমরা যোগ করব তখন 180 ডিগ্রি হবে এবং এটি হবে রাইট অ্যান্সার। এরপর আমাদের যেটি রয়েছে যে এবিসি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এ এবং বি, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি হবে? তাহলে এখানে কি বলা আছে, যে এবিসি একটা ত্রিভুজ এখানে আমাদের দেওয়া রয়েছে। তাহলে এখানে প্রশ্নটাই কি, যে দুই বাহুর দৈর্ঘ্য এ এবং বি, এই যে এটা এ এটা বি দেওয়া রয়েছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে থেটা, তার মানে এই যে এটা থেটা দেওয়া রয়েছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এটাই তো। তাহলে এক্ষেত্রে হবে হাফ গুণ ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ গুণন মানে হাফ এবি আমরা যদি বলি, আর সাইন থিটা করতে হবে, কারণ ভূমি গুণন উচ্চতা বা লম্বা বাই অতিভুজ এটাই এরকম ফরম্যাটে যদি আমরা ফেলাই, তাহলে হাফ গুণন এ ইন্টু বি সাইন থিটা, তার মানে ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার।
এরপরে আমাদের যেটি রয়েছে 55 নম্বরে রয়েছে যে 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত হবে। খুব ভালোভাবে একটি খেয়াল করবেন যে 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার। তাহলে এখানে আমরা যদি নর্মালি একটা হিসেবের মধ্যে নিয়ে আসি তাহলে হিসাবটা আমাদের কিভাবে করতে হবে, যে অবশ্যই আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। আমরা যদি চিত্রটা আপনাদের অঙ্কন করে দেখাই তাহলে এখানে আমাদের চিত্রটা অঙ্কন করতে কিভাবে করতে হবে, যেমন আমরা প্রথমে একটি এভাবে চিত্রটা অঙ্কন করব। আবার এই যে এটার একটু চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে এ বি সি, তাহলে এই যে এ বি আমাদের কি বলেছে 10√3 বলেছে, তাহলে এটার মান হচ্ছে 10√3। তাহলে এই যে এইটা আর এটা হচ্ছে থিটা আমরা ধরলাম। তাহলে এখন আমাদের এখানে এ বি, এখানে এ বিটা আমাদের উচ্চতা, তার মানে এটা কত 10√3, তার মানে এ বি সমান 10√3। এরপরে আমাদের বিসি, বিসি সমান কি ভূমি, তাহলে মানে 10 মিটার প্রস্থ বিশিষ্ট বলছে যেহেতু, তাহলে 10 মিটার প্রস্থ বিশিষ্ট সেটা বিসি ভূমি, বিসিটা কি হবে 10 মিটার। তাহলে আমাদের কি হলো লম্ব ভাগ ভূমি, তাহলে কি হয়ে গেল tan থিটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, তাহলে লম্বর মান কত 10√3, তাহলে এখানে 10√3 নিচে 10। তাহলে এখানে tan থিটার মান কত আমরা জানি, tan থিটার মান তো ওইভাবে হবে না, আমরা সরাসরি এখানে 10 কেটে দিব। তাহলে এখানে tan থিটা সমান √3। তাহলে tan থিটা সমান √3, তাহলে tan এর সাথে এখন আমরা √3 মানটা বের করব কিভাবে, তাহলে এখানে tan থিটা সমান tan 60 ডিগ্রি সমান কিন্তু √3, তাহলে আমরা এখানে tan 60 ডিগ্রি লিখলাম। উভয় পক্ষের থেকে ট্যানটা চলে গেল, তাহলে থিটার মানটা কত হলো 60 ডিগ্রি হলো। তাহলে এক্ষেত্রে এটি হবে আমাদের সঠিক উত্তর। তার মানে এখানে 60 ডিগ্রিটা হবে অবনতি কোণ। ওকে, আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে। আচ্ছা, এখানে মজার একটা জিনিস, কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে, এটা খুব সহজেই যেটা মনে রাখবেন যে যখন কেন্দ্রস্থ যা হবে বৃত্তস্থ তার অর্ধেক হবে, আবার বৃত্তস্থ যা হবে কেন্দ্রস্থ তার দ্বিগুণ হবে, এভাবে মনে রাখবেন। তাহলে এখানে কেন্দ্রস্থ কত 60 ডিগ্রি, তার মানে বৃত্তস্থ তার অর্ধেক হবে, তার মানে 30 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে ক্ষেত্রফল কত বর্গ একক হবে, তার মানে 5-এর উপর স্কোয়ার করেন, 5 5 25, তার সাথে পাইটা গুণ আকারে দিতে হবে, তার মানে 25 পাই হচ্ছে রাইট অ্যান্সার। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত। আমি কিন্তু আমার ক্লাসগুলিতে অসংখ্যবার এই জিনিসটি বুঝিয়েছি। পূরক কোণ ছোট বানান 90 ডিগ্রির সাথে সম্পর্ক থাকবে, আর সম্পূরক কোণ বড় বানান 180-র সাথে সম্পর্ক থাকবে। তার মানে 50-এর পূরক কোণ 90 হতে কত লাগে 40 লাগে, তার মানে এই 40টাই হচ্ছে সঠিক উত্তর। সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত হবে। তাহলে সমকোণী ত্রিভুজ বলতে আমরা এটা বুঝাই, তাহলে এটা তো 90 ডিগ্রি আছেই, একটা যদি 60 হয় তাহলে বাকিটা 90 হতে কত লাগবে 30 লাগবে, আর এই 30টা হচ্ছে রাইট অ্যান্সার। এবারে যেটা রয়েছে log 5 ভিত্তিক √5 আবার কিউবিক √5 সমান কত, তাহলে এটা হবে 5/6। কিভাবে 5/6 হবে, এটা একেবারে নর্মাল অঙ্ক। আমরা যদি একটু অঙ্ক উঠাই নেই, log 5 ভিত্তিক এখানে কি রয়েছে √5 ইন্টু কিউবিক √5, এই তো একটুখানি অপেক্ষা করবেন। জাস্ট এখানে আমরা কি করলাম log 5 ভিত্তিক এই 5-এর উপরে আমাদের রুট ছিল, এটাকে আমরা পাওয়ার করে নিলাম হাফ, এখানে 5-এর উপর 1/3 করে নিলাম। আচ্ছা, তাহলে এখানে এখন আমাদের ভিত্তি ঠিক থাকলো 5, এই 5-এর মধ্যে আমরা একটা নিলাম, তাহলে বাকি থাকলো কি হাফ এবং 1/3, তাহলে এটা এখন আমাদের যোগ হয়ে যাবে, তার মানে হাফ যোগ 1/3। এখন আমাদের এই যে হাফ এবং 1/3 যদি আমরা আলাদা করে একটু জাস্ট এখানে দেখানোর জন্য আমরা যোগ করলে কত হবে 6, আর উপরে হবে 5, তার মানে 3 দুগুণে 6, 3 2 5, তার মানে 5-এর 6, এই 5-এর 6টা সামনে আসবে আর এটার মান হচ্ছে 1, তার মানে 5/6টা হচ্ছে রাইট অ্যান্সার। 9^x + 3 এবং 27^x + 1 হলে x এর মান কত।
তাহলে এখানে এক্স এর এমন একটা মান নিতে হবে, এটা আপনারা ক্যালকুলেশন করেও করতে পারবেন, নর্মালি অপশন ধরে করলেও করতে পারবেন। যেমন প্রথমে 2 আছে, আমরা যদি এখানে 2 বসাই তাহলে 3 2 5 হবে, 9 এর উপরে 5 দিলে আবার এখানে যদি 27 এর উপর তখন হয়ে যাবে কি 3, তাহলে দুটো কিন্তু সমান হলো না, মাইনাস ফিগারটা হওয়ার সম্ভাবনা খুবই কম, 9 দিলে তো হবেই না, বাকি থাকলো কি 3। কিভাবে হবে, তাহলে এখানে 3 3 6, 9 এর উপর 6 দিলেও যেটা হবে, 27 এর উপরে 7 দিলেও সেটা হবে, সরি 4 দিলে সেটা হবে। তার মানে এখানে 3টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন যদি বলেন যে আমরা তো এভাবে বুঝি না, আমরা কিভাবে করব, তাহলে আপনাদের জন্য যেটা হবে যে 9x প্লাস 3 সমান এখানে 27x প্লাস 1। তাহলে এখানে আমরা এটাকে কি করব, 3 ভিত্তিক করে নেব, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3, এটাকেও 3 ভিত্তিক করে নেব, 3 ইন্টু এক্স প্লাস 1। এবারে আমাদের যেটা রয়েছে উভয় পক্ষ থেকে আমাদের ভিত্তি কত আছে 3, এটা উঠিয়ে দিলাম এবং এগুলো যোগ করে দিলাম, তাহলে 2x প্লাস 6, 3x প্লাস 3। আমরা যদি এটা ট্রান্সফার করি তাহলে এখানে ট্রান্সফার হলে হবে কি যে 6 মাইনাস 3 এবং 3x মাইনাস 2x, তার মানে এখানে আমাদের x সমান কত হবে 3 হবে। তাহলে x এর মানটা আমরা কত পেলাম 3 পেলাম, আর এখানে আমরা অপশন ধরে কত পাইছিলাম 3 পেয়েছিলাম, তার মানে দুইভাবেই কিন্তু অঙ্কটা করা গিয়েছে। এখানে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 এর মান কত, তার উপর আবার ইনভার্স আছে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করাই ভালো, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 তারপরে ইনভার্স 1, এই তো ইনভার্স 1 মানে এটা 2 হবে, এখানে 5 হবে, তারপরে এখানে ইনভার্সটা আমরা রেখে দিলাম। তাহলে এখানে 5 দুগুণে কত হবে, 5 দুগুণে 10, আর এখানে হবে 5 2 7। তাহলে 7 এর 10, যেহেতু এর উপরে ইনভার্স 1 আছে তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 10 এর 7 হবে রাইট অ্যান্সার। তার মানে এখানে 10 ডিভাইডেড 7টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের গসাগু কত। আচ্ছা, গসাগু কত, গসাগু হলে প্রত্যেকটার মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। যেমন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তার মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই একটা আছে, যেহেতু এই দুটো প্লাস তার মানে নিশ্চয়ই এর মধ্যে এক্স প্লাস ওয়াই আছে, এর মধ্যেও এক্স প্লাস ওয়াই আছে, এর মধ্যেও এক্স প্লাস ওয়াই আছে, তার মানে আমরা খ নাম্বার অর্থাৎ এক্স প্লাস ওয়াইটাকে আমরা গসাগু হিসেবে ধরে নিচ্ছি এবং এটি হবে সঠিক উত্তর। এরপর আমাদের যেটা রয়েছে দুইটি সংখ্যার যোগফল যদি 56 হয় এবং সংখ্যা দুটোর নম্বর 3:1 হলে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল 56 এবং অনুপাত কত 3:1। এটা চাইলে আপনারা অপশন ধরে করতে পারেন, তো অপশন ধরে করলে একটুখানি ঝামেলা হবে। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, যেহেতু আমাদের এখানে আমরা সংখ্যা দুটি জানি না, সংখ্যা দুটি আমরা এক্স এবং ওয়াই ধরে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, এক্স প্লাস ওয়াই সমান হবে 56। আচ্ছা, এরপরে আমরা জানি অনুপাত কত ছিল 3:1, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু 3:1, তার মানে এটাকে আমরা এক্স ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু 3/1 করতে পারি। এখন এখান থেকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে 3y ইকুয়াল টু কি হবে x হবে, অর্থাৎ 3y এর মান হচ্ছে কি, অথবা আমরা এটা লিখতে পারি যে x সমান 3y। এবারে আমাদের যে মানটা বসাতে হবে, আমরা ওই যে x এর মানটা আমরা বসাবো কোথায়, এখানে। তার মানে এখানে আমরা কিছুক্ষণ আগে যেটা করেছিলাম যে 3y ইকুয়াল টু, বা এই যে x এর মানগুলো বসাইছি এখানে আমাদের একটু বসাতে হবে, যেহেতু ক এর মান আমরা বসাতে পারবো যে ক প্লাস খ সমান কত, সরি ক প্লাস না, এখানে x প্লাস ওয়াই সমান 56। তাহলে এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 56, যেহেতু আমরা x এর মানটা পেয়েছি কত 3y, তাহলে এখানে 3y প্লাস ওয়াই ইকুয়াল টু 56, 4y ইকুয়াল টু 56। তাহলে এখানে সরাসরি আমরা অ্যান্সারটা করবো কত, y সমান 14। তাহলে y এর মানটা আমরা কত পেলাম 14 পেলাম। তাহলে এখন আমরা সেই আগের যেই এটা ছিল, এখন x এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, এর সাথে জাস্ট 3 গুণ করতে হবে। তাহলে x এর মান হবে কত 3 14 42 মানে 42। তাহলে এই যে 14 আর 42 আমরা দুটো সংখ্যা পেয়ে গেছি, 4 দুগুণে 8,
এককের ঘরে 8 রয়েছে দুইটাতে, যেহেতু 14 আর 42 গুণ করলে 168 হওয়ার সম্ভাবনা নেই, তার মানে 588টা হচ্ছে রাইট অ্যান্সার। 1 প্লাস 1/3 প্লাস 1/9 এর সঠিক উত্তরগুলো কোনটি হবে? তাহলে এখানে আমাদের যদি দেখি, আমাদের এখানে রয়েছে 1, আচ্ছা 3, 9, এভাবে পঞ্চম পদের সমষ্টি চেয়েছে। তাহলে এখানে 3, এখানে 9, তারপরে এইভাবে আমাদের চলতে চলতে আমাদের হয়ে যাবে কত? 121/81, যেহেতু আমাদের এখানে সমষ্টি বের করতে বলছে। যদি এটা একটুখানি বড় অঙ্ক হয়ে যাবে, জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, 121/81। এ সমান যদি √3 প্লাস √2 হয়, a কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স a কিউব। আচ্ছা, এটার মান কত? আচ্ছা, এটার মান বলতে গেলে যদি প্রথমে আমাদের যে কাজটা করে নিতে হবে, a প্লাস 1/a এর মানটা বের করে নিতে হবে। যেহেতু এর মান রয়েছে √3 প্লাস √2, 1/a এর মান হবে √3 মাইনাস √2। তাহলে a প্লাস 1/a এর মান হবে, যেহেতু √2 কেটে যাবে, তাহলে 2√3। এখন আমাদের এখানে যে প্রদত্ত রাশি রয়েছে a কিউব প্লাস একদম লাস্টে দেখবেন a ইনভার্স রয়েছে, ওটা 1/a কিউব হবে, প্লাস এখানে আমরা 3a কমন নিলে 1/a হবে। অর্থাৎ আমাদের যে প্রদত্ত রাশিটা রয়েছে এটাকে আমরা যদি মডিফাই করি তাহলে আমরা দ্বিতীয় লাইন হিসেবে এটা পাবো। তাহলে এইটুকু আমরা কিভাবে জানি? মান কিউব মাইনাস 3 ইন্টু মান, আমরা কি পাই? মান কিউব। তাহলে মান কত? 2√3। তাহলে মান কিউব মাইনাস 3 ইন্টু মান, তাহলে 3 ইন্টু 2√3 প্লাস 3 ইন্টু 2√3, এই হচ্ছে। এখন 2 এর উপর কিউব মানে কত? 8 ইন্টু 3√3। তাহলে এখানে প্লাস এটা কেটে গেল, তার মানে এটা হিসাবের দরকার নেই, তাহলে 3 আসতে 24, তার মানে 24√3টা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c। আচ্ছা, এটা আর বলার দরকার নেই, এটা অনায়াসে অ্যান্সার করতে পারবেন। এটা a সমান a টু দি পাওয়ার x y, যেটা হবে রাইট অ্যান্সার, ঘ নাম্বারটা। 68 নম্বর যেটা রয়েছে, √m প্লাস 1/√m সমান যদি 2 হয়, তাহলে √m মাইনাস 1/√m এর মান কত? তাহলে ওই যে 4ab এর সূত্রটা ব্যবহার করতে হবে। আমরা যদি লিখি এভাবে, √m মাইনাস 1/√m টোটাল স্কয়ার করলাম। তাহলে এটা যখন টোটাল স্কয়ার করবো আমরা কি পাবো? √m প্লাস 1/√m টোটাল স্কয়ার মাইনাস 4। শুধু 4 লিখলাম কেন? যখন ভগ্নাংশ আকারে থাকবে ab এর মানটা উপরে নিচে কেটে যায়। তাহলে এখন এখানে এটার মান কত দেওয়া আছে? আমাদের এখানে 2 দেওয়া আছে, তার মানে 2 এর উপরে স্কয়ার করলে কত হবে? 4 হবে। তার মানে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। এই যে এখানে আমাদের যে রুট স্কয়ার ছিল, এই পাশে এসে কি হবে? √0, তার মানে 0 হয়ে যাবে। অতএব √m মাইনাস 1/√m ইকুয়াল টু এ বিগ অশ্বডিম্ব। ওকে, তার মানে এখানে আমরা কি টাকার 4 বছরের মুনাফা কত? ভেরি ইজি। এখানে আপনারা 5 8 40, 40 দিয়ে 4কে গুণ করেন, 4 4 16, 160 টাকা। মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? 350 টাকার 12% বের করেন, তার সাথে তাহলে এখানে কত হবে? 350, তাহলে এখানে 42 টাকা হচ্ছে। 35 12, হ্যাঁ 42 টাকা। তার মানে 12% লাভে যদি আমরা করি তাহলে 392 টাকা হবে রাইট অ্যান্সার। লাভ ক্ষতির হিসাবে, আচ্ছা লাভ ক্ষতির হিসাবে লাভ বা ক্ষতিকে শতকরায় প্রকাশ করা হয়। হ্যাঁ, এটাই তো সত্য। 200 টাকায় 10% ক্ষতি হলো, তাহলে ক্ষতির পরিমাণ 10 টাকা, না এটা ভুল। 10% লাভে 500 টাকা, এটাও ভুল। তার মানে এই দুটো ভুল, এক নাম্বারটাই সঠিক, তার মানে ক নাম্বারটা রাইট অ্যান্সার। 7 জন লোক একদিনে একটি কাজের 7 ভাগের 1 ভাগ করে, তাহলে 7 দিনে একজন লোক ওই কাজের কত অংশ করতে পারবে? ওই একই কথা, 7 ভাগের 1। 7 জন লোক একদিনে করছে, তাহলে 7 দিনে একজন, ওই একই কাজ হবে, কোনো পরিবর্তন হবে না। এরপরে আমাদের যেটা রয়েছে যে 25 এবং 81 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত বলতে এটাকে একেবারে ভ্যালুলেস করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে ভাগ করলে কত হবে? 5 পাবো, 9 পাবো। তার মানে এখানে 5:9টা হবে রাইট অ্যান্সার। 1 এর 4, 3 এর 16, 9 এর 20 এর সাধারণ গুণিতক নিচের কোনটি?
তাহলে এখানে সাধারণ যদি আমরা বলি 9-এর 4টা আমরা এখানে সাধারণ গণিতক পাবো। 150-এর 10% কত? 10% বললে একটা শূন্য বাদ যাবে, তার মানে 15। প্রিয় শিক্ষার্থী, জিকে অংশের শুরুতে আমি আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের স্পেশাল শর্ট সাজেশনটি বইটি সংগ্রহ করেননি, এখনই অর্ডার করে ফেলুন, খুব দ্রুতই আপনাদের হাতে বইগুলো পৌঁছে যাবে। আর আমি কথা দিচ্ছি যে আমাদের এই বইটি যদি ভালোভাবে রপ্ত করতে পারেন, নিবন্ধন প্রিলিমিনারি আপনার কাছে ডাল ভাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? এরা পরাজিত হয়েছিলেন পলাশীর যুদ্ধে। বাংলাদেশে বাস নেই এমন উপজাতি কোনটি? মাউরির উপজাতি বাংলাদেশে বাস নেই। বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? এটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। তো অনেক সময় কেউ কেউ বলে হিলিয়াম, কিন্তু ভালোভাবে বুঝে বলবেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? মার্ক জুকারবার্গ। বাংলাদেশে কোন জেলার সাথে ভারত মিয়ানমারের সীমানা রয়েছে? সীমানার ভারত মিয়ানমার রয়েছে, তার মানে ঝামেলা, গোলমাল হয়ে যায়। আর গোলমালকে মনে রাখবেন কি? জিলাপির প্যাঁচ দিয়ে। আর জিলাপির প্যাঁচ রয়েছে রাঙামাটির মধ্যে, এই যেখানে জিলাপির প্যাঁচ রয়েছে। কোন রক্তের গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয়? সার্বিক গ্রহিতা মানে সব কিছু যদি এক জায়গায় দেওয়া যায় আবর্জনা আবর্জনা মনে হয় না, তার মানে এই যে এ বি, তার মানে সবাই আছে এর মধ্যে এটা। আর সবাইকে দিতে পারে কি? সবাইকে দান করতে করতে অর্জুন গাছের ছাল একবারে থাকে না, দেখছেন তো, সেটা হবে ও। ও সবাইকে দিতে পারে, এ বি সবার কাছ থেকে নিতে পারে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোনটি? এটি হবে যমুনা। নাইট্রোজেন গ্যাস তৈরি করা হয় কোন সাথে? নাইট্রোজেন গ্যাস মূলত ইউরিয়া তৈরি করা হয় নাইট্রোজেন গ্যাস থেকে, যদিও নাইট্রোজেন গ্যাসের প্রধান উপাদানটা হচ্ছে মিথেন। ওকে, এরপরে রয়েছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? এটা তো আপনারা জানেন যে 20.71 বা 71%। এটা 21 না, তার মানে 20.71%। নাইট্রোজেন রয়েছে কত? 78 পয়েন্ট সামথিং। আর 0.03 মেবি রয়েছে আমাদের হাইড্রোজেন, সরি কার্বন ডাইঅক্সাইড। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা, এই প্রশ্ন কেন? এই প্রশ্ন যুক্ত করেছে কেন? আচ্ছা, এটা প্রয়োজন নেই, এটা বর্তমান রাষ্ট্রপতি চুপ রয়েছে। তবে যদি আমরা বলি যে রাষ্ট্রপতি কততম রাষ্ট্রপতি ছিলেন, সেই হিসেবে আমরা আনসারটা করতে পারবো, বাট এটার প্রয়োজন নেই। বর্তমান রাষ্ট্রপতি কততম এটা আসারও সম্ভাবনা খুব কম। দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কতটি? তবে বর্তমানে এটা আপডেট করতে হবে আপনাদের, যেহেতু বিভিন্ন অবস্থা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে, এটা আপনাকে আপডেট করে নিতে হবে। পঞ্চম টি-20 বিশ্বকাপ ক্রিকেটে মোট কয়টি দেশ অংশ নিয়েছিল? 16টি দেশ অংশ নিয়েছিল। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? চট্টগ্রামের নাম ইসলামাবাদ রেখেছিলেন, এর সঠিক উত্তরটি হবে শায়েস্তা খান। কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু করা হয়েছিল? এটি চালু করা হয়েছিল 1856 সালে। জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক রয়েছে? এখানে মোট ফলক রয়েছে 7টি। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর অবস্থিত আগারগাঁও, ঢাকা, অর্থাৎ ঢাকার আগারগাঁওয়ে। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যকিরণ থেকে পাওয়া যায় ভিটামিন ডি। অবশ্যই সেটি হতে হবে শীতকাল এবং সকালবেলার মৃদু রোদে। তীব্র প্রখর রোদে কিন্তু ভিটামিন ডির পরিবর্তে ভিটামিন শরীর চামড়া পুরো পেয়ে যাবেন। হ্যাঁ, বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়া ভেড়ামারা। ভেড়ামারা থেকে আমাদের নিয়মিত দর্শক ছিল, আপনাদের কমেন্ট আর পাই না। জনি, তামিম, আরও কয়েকজন রয়েছে, আপনাদের কমেন্টগুলো আর পাই না। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় মূলত প্রতিধ্বনির সাহায্যে, আর এই প্রতিধ্বনি রয়েছে ফ্যাদোমিটারে। তাহলে প্রতিধ্বনি বা ফ্যাদোমিটার দুটি সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে পেয়েছিলেন। পতেঙ্গার সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? সমুদ্র সৈকত বলে হয় কক্সবাজার নইলে চট্টগ্রাম, এই দুটোর মধ্যে একটা। যেহেতু চট্টগ্রামে রয়েছে পতেঙ্গা, সুতরাং চট্টগ্রাম হবে রাইট আনসার। সূর্যোদয়ের দেশ কোনটি? এটি আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে। 1952 সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত? 1952 কি হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল। এবং সর্বশেষ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় প্রতি বছর জুন মাসের 5 তারিখ, অর্থাৎ 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আপনারা যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে, আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আপনারা যেখানে আছেন সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।